নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। একটু পেছনের দিকে তাকানো যাক, কারণ আর কদিন পরে উত্তরবঙ্গে ভোট। জলপাই পোশাক পরা কেন্দ্রীয় বাহিনী হাতে ইনসাস রাইফেল নিয়ে মার্চ করা শুরু করেছে। প্রত্যেক বিজেপি প্রার্থী আর নেতা এই উর্দি পরা বাহিনীর ওপরেই বিশ্বাস করেন। তাই আবার একটু ফিরে দেখা। আনন্দ বর্মন, চালমু মিয়া, জাবেদ আলী, আমজাদ হোসেন, নামিদ মিয়া তখন লাশ, পরে দফন হয়ে গেছে। তার আগে তাদের শরীরে মায়ের চোখের জল পড়েছে, রক্ত শুকিয়েছে, সে জল এখনো শুকায়নি। তাদের প্রত্যেকের গুলি লেগেছে বুক কিংবা বুকের ওপরে। দুটো নয়, একটাই ক্ষত। যারা বিরোধিতা করবেন এনআরসির, তাদের লাশের ওপর দিয়ে এনআরসি আসবে বলেছিলেন রোগড়ে দেওয়া নেতা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কথা রেখেছেন। গুলি চালিয়ে 4 জনের লাশ ফেলে দেবার পর নতুন হুমকি দিয়েছেন, বাড়াবাড়ি করলে আরো অনেক শীতলকুচি হবে। কথা রেখেছিলেন তখনকার বিজেপি নেতা শান্তন বসু। অক্ষরে অক্ষরে কথা রেখেছিলেন, সিআরপিএফ কে বলে দেব গুলি যেন বুক লক্ষ্য করে চালায়, গুলি যেন পা লক্ষ্য করে না চালায়। এমন বাড়াবাড়ি দেখানো হবে, দৌড়ানো তো দূরের কথা, এখন যাবে দৌড়ে আর ফিরবে খাটিয়াতে। যা বলেছিলেন তাই হয়েছিল। সিআরপিএফ কে আগে থেকেই নির্দেশ দেওয়া ছিল বুকের তলায় নয়, ওপরে গুলি করতে। তারা নির্দেশ পালন করেছিলেন। 4 জনের বুকের ওপরে ইনসাস রাইফেলের গুলি, একটাই ক্ষত। সেই ঘটনার বিচার হয়েছে? বিচার তো পরে হবে। কে গুলি চালাতে বলেছিল সেটা বার করা গেছে। যিনি এই জেলার দায়িত্বে ছিলেন তিনি এখন বীরভূমের বিজেপি প্রার্থী। কেউ জানে না মানুষগুলো কবরে শুয়ে। কোন দোষে তারা আজ সেখানে, বা তারা নির্দোষ? তাহলে দোষী কারা? আজ 3 বছর পরে যখন আবার উর্দি পরা বাহিনী ঘুরছে, জানাই গেল না স্বরাষ্ট্র দপ্তর কি করছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কি করছেন? এই প্রশ্ন উঠবে না? উঠছে তো, কারণ ওই উত্তরবঙ্গে এক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও এবারে নির্বাচনের ময়দানে। এমনিতেই মোদী সরকারের এই হাফ মন্ত্রীদের চেয়ে থানার কনস্টেবলেরও গুরুত্ব অনেক বেশি। তাহলেও এই প্রশ্ন তো তাকেও করা যায়। তাই সেই প্রশ্নই বিষয় আজকে। শীতলকুচি ভুলে যাবেন? কার অর্ডারে গুলি চলেছিল? কে মেরেছিল 4 নিরীহ গ্রামবাসীকে? কোচবিহারের শীতলকুচি। 2021 সালে বিধানসভা ভোট চলছিল, বুথে লম্বা লাইন। হঠাৎ কেন্দ্রীয় বাহিনীর ইনসাস রাইফেল গর্জে উঠল। 5 তরুণের মৃত্যু হলো ঘটনাস্থলে। বাহিনীর জওয়ানদের গুলি চালানোর নির্দেশ এসেছিল যে পুলিশ কর্তার কাছ থেকে। ঘটনাচক্রে তিনি চাকরিতে ইস্তফা দিয়ে লোকসভা ভোটে বিজেপির প্রার্থী। সেদিন সেই হত্যাকাণ্ডের পর বিজেপি বস্তুত কেন্দ্রীয় বাহিনী গুলি চালানোর পক্ষে সওয়াল করেছিল। কার্যত বিনা প্ররোচনায় বাহিনীর গুলি এফোর করে দিয়েছিল তরতাজা 5 যুবককে। পুলিশের পক্ষ থেকে গ্রামবাসীদের সহিংস আক্রমণের কাহিনী শোনানো হয়েছিল। দাবি করা হয় দেহাতি অস্ত্র নিয়ে গ্রামবাসীদের একাংশ নাকি বুথ দখল করতে এসেছিল। এখনো পর্যন্ত তার প্রমাণ মেলেনি। শোক তাপ নয়, ক্ষুব্ধ গ্রামবাসীদের উচিত শিক্ষা দেওয়ার হুমকি দিয়েছিল রাজ্যের তাবড় বিজেপি নেতারা। তাহলে গুলি চালানোর নেপথ্যে কি কেন্দ্রের শাসকের নির্দেশ ছিল? কেন্দ্রের হুকুম তামিলের সুবাদেই কি বিতর্কিত পুলিশ কর্তাকে প্রার্থী করে প্রতিদান দিল পদ্ম শিবির? ভোটের মরশুমে জনমানসে এসব প্রশ্ন তো উঁকি দেবেই। মহামান্য নির্বাচন কমিশন জানিয়েছিলেন যে প্রায় 350 জন সশস্ত্র গ্রামবাসী ঘিরে ধরেছিলেন কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীকে। অতএব গুলি চালানো ছিল জায়েজ, মানুষের মৃত্যু জায়েজ। টিট ফর ট্যাট। গগন নিনাদিত আওয়াজ শোনা গিয়েছিল। কে দিয়েছিল উস্কানি? কম জামা কাপড় পরে বের হলে রেপ তো হবেই। কেন্দ্রীয় সুরক্ষা বলকে উস্কানি দিলে লাশ তো পড়বেই। ফর্মুলা E=mc²। কাকদ্বীপের অহল্যা মা তো উস্কানি দিয়েছিল। গর্ভধারিণী মায়ের পেট চিরে উস্কানির জবাব দেওয়া হয়েছিল, যাতে ভবিষ্যতেও কেউ কারোর উস্কানিতে রাষ্ট্রের মুখোমুখি না হয়। 1949 27 এপ্রিল লতিকা প্রতিভা, অমিয়া, গীতা ভারতের কমিউনিস্ট পার্টির উস্কানিতে চ্যালেঞ্জ করেছিলেন রাষ্ট্রকে। উস্কানির জবাবেই গুলি চালিয়েছিল পুলিশ, বুকে বা বুকের ওপরে। তারা শহীদ হয়েছিলেন। পুলিশের রিপোর্ট পড়ে দেখুন, জেনারেল ও ডায়ারের বক্তব্যে জেরক্স কপি। জালিয়ানওয়ালা বাগে নিরস্ত্র মানুষজন আসলে নেতাদের উস্কানিতে ঘিরে ধরেছিল ইংরেজ ফৌজকে। তারপর তিনি উপায় না দেখে গুলি চালান। মহারানীর রাজত্বে দেশদ্রোহের শাস্তি বিধানের জন্যই গুলি চালানো হয়েছিল। সেদিনের পুলিশের প্রশাসনের বিবৃতি, তার জেরক্স কপি।
যার মাথায় বসেছিলেন তিনি, যিনি আজ বিজেপির প্রার্থী। নির্বাচন কমিশনের ব্যবস্থায় প্রত্যেক বুথে বুথে সিসিটিভি থাকার কথা ছিল। এছাড়াও তাদের ভিডিওগ্রাফাররা ছবি তুলবেন, এমন ব্যবস্থাও থাকার কথা ছিল। 48 ঘন্টা পার হবার পরের কথা তো ছেড়েই দিন, আজ অবধি সেই সিসিটিভি বা ভিডিও ফুটেজ কিন্তু আসেনি, যা পেলে ঘটনার কিছুটা মূল্যায়ন তো করা যেত। এবার আসা যাক নির্বাচন কমিশন, পুলিশ এবং সুরক্ষা বাহিনীর বিবৃতিতে। সবটাই ছিল অভিন্ন বিবৃতি। তাদের বিবৃতিতে জানানো হয়েছিল একটি ছেলে অসুস্থ হয়ে পড়ে, তাকে সেবা শুশ্রূষার মধ্যে সুরক্ষা বাহিনী নাকি তাদের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যেতে চায়। গ্রামবাসীরা ভুল বোঝে এবং তারা নাকি দা কাস্তের মতো ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হাজির হয়। 350 জন গ্রামবাসী ঘিরে ধরে সুরক্ষা বাহিনীকে। তারা সুরক্ষা বাহিনীর অস্ত্রশস্ত্র কেড়ে নিতে চায়। তারা ইভিএম মেশিন লুটপাট করার চেষ্টা চালায়। এরপর সুরক্ষা বাহিনী ব্ল্যাঙ্ক ফায়ার করে, মানে আকাশের দিকে বন্দুক তুলে গুলি চালায়। তাতেও সামলানো না গেলে সুরক্ষা বাহিনীর ভিড়ের ওপর গুলি চালায়। তাতে 4 জন নিহত, 5 জন আহত হয়। নিহত একজনের গায়ে 2টো, অন্যদের গায়ে 1টা করে গুলি লাগে। আহত নিহতদের 95% গুলি বুক বা তার উপরে লেগেছে, জানিয়েছিলেন এসপি নিজে। জেনেছিলাম মাথাভাঙা হাসপাতাল থেকে, স্থানীয় সাংবাদিকদের কাছ থেকে। 350 জন গ্রামবাসী দা, কাটারি, ধারালো অস্ত্র নিয়ে হাজির হলো। তারা অস্ত্র নিয়ে এলো, কিন্তু আশ্চর্য, চালালো না, একবারের জন্যও না। কারণ এই ঘটনায় একজনও সুরক্ষাকর্মী আহত হননি। আজ সেই হত্যার পেছনের সত্যিটা জানার দাবি তো করতেই হবে। আমরা আমাদের দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম, 2021 এপ্রিলে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের মৃতের প্রত্যেকের মৃত্যু ইনসাস রাইফেলে গুলিতে হয়েছে। কেন আজ 3 বছর পরেও স্বরাষ্ট্রমন্ত্রী সেই হত্যার পেছনে দোষীদের সামনে আনলেন না? কেন সেই হত্যাকাণ্ডের সময় যিনি গুলি চালানোর নির্দেশ দেবার অধিকারী ছিলেন, তাকে বিজেপি বীরভূম আসনের প্রার্থী করে মাঠে নামিয়েছেন? শুনুন মানুষজন কি বলছেন। শীতলকুচির ঘটনাতে যারা গুলি করে 5 জনকে মারলো, সে আজকে কি হলো? বীরভূমের আজকে প্রার্থী। তো কি করে হতে পারে? বিধানসভা নির্বাচনের সময় শীতলকুচিতে যিনি এসপি ছিলেন, যার অর্ডারে গুলি চালানো হয়েছিল, সেই দেবাশিস ধর আজকে বীরভূমের ক্যান্ডিডেট বিজেপির। তারপর বিজেপি ওকে পুরস্কার দিল, এখানকার ক্যান্ডিডেট করলো। তবে আমাদের কোনো ব্যাপার নয়, এখানকার মানুষ সেটা মেনে নেবে না। যার হাতে এখন রক্তের দাগ লেগে আছে, তাকে ক্যান্ডিডেট হিসেবে কেউ ভোট দেবেন না। বিজেপিতে গেলে সব পাপ মাফ হয়ে যায়, এই উদ্দেশ্য ওরা বিজেপিতে দিল। বীরভূম লোকসভাতে যাকে প্রার্থী করেছে শীতলকুচি ঘটনায় যিনি মেন কাণ্ডারি ছিলেন, নির্দেশে এই ঘটনা ঘটছিল, তার পরিপ্রেক্ষিতে বীরভূমের আপামর জনসাধারণের বিচার করবে। যিনি দায়িত্বে ছিলেন, যে গুলি দেওয়ার অর্ডারে বা দায়িত্বে গুলির ছিলেন, তিনি যে কেন ওই বীরভূমে প্রার্থী হয়েছেন সেটা তো অত দূর আমরা জানবো না। তবে ওনারও যেন এই পরিপ্রেক্ষিতে যারা মরে গেছে তাদের সুবিচার, এবং যিনি অর্ডার দিয়েছেন তারও যেন সুবিচার হয়, এটাই আমরা কামনা করি। খুবই দুর্ভাগ্যজনক, কারণ শীতলকুচিতে দুর্ভাগ্য যে ঘটনাটা ঘটেছিল, সেই শোকের আয়ু বেড়েছে। তার ভেতরকার যে কারণ, যে মূল যে দায়ী, সে আজও ধরা পড়ে নাই। এবং ঘটনা হচ্ছে যে ওর পেছনে যাদের হাত ছিল সে অপকাণ্ডের পেছনে, তাদের মধ্যে একজন প্রার্থী আমাদের বীরভূমের লোকসভার প্রার্থী হয়েছে। তাই এই ঘটনাগুলো খুবই ভাবিয়ে তুলেছে আমাদের গণতন্ত্রের ক্ষেত্রে, যে এই ধরনের লোককে কেন গণতন্ত্রে নিয়ে আসা হচ্ছে। শীতলকুচিতে তরতাজা 5টা প্রাণ, ওনার অর্ডারে তো গুলিটা হয়েছে, তা সত্ত্বেও কীভাবে ওনাকে টিকিটটা দেওয়া হলো? 2021 সালে বিধানসভা নির্বাচনে শীতলকুচিতে একটা ঘটনা ঘটেছিল। 4টে মাইনরিটি এবং একজন নবশূদ্র, সব মানে তপশিলি সম্পদে ভুক্ত মনে হয়। তো 5 জন বেঘরে প্রাণ গেল। সেই সময় এই দেবাশিস ধর, বিজেপির যিনি প্রার্থী, তিনি সেই সময় সুপার ছিলেন, সুতরাং তিনি দায়িত্ব এড়াতে পারেন না। তাকেই যখন বিজেপির প্রার্থী করেছে, আমার মনে হয় এই সিউড়ির জনগণ, বিশেষ করে সিউড়ি বিধানসভার জনগণ, তথা বীরভূম লোকসভার জনগণ একটু ভেবে অন্তপক্ষে সিদ্ধান্ত নেবেন। রাজনীতির জায়গায় রাজনীতি আছে। আমরা চাই যে এখানে একটা সুবিচার হোক, সে নীতিশ প্রামাণিকও হোক, চাই বীরভূমে যে প্রার্থী হয়েছে সেও হোক। যে কোর্ট আদালত এগুলা দেখবে, এরাই যা কিছু করবে, এরা কিছু সুবিচার চাই। এটার জন্য সুবিচার হলেই সবচেয়ে বেটার। বিজেপিতে যারা যোগদান করবে তারা ওয়াশিং মেশিনের মতো পরিষ্কার হয়ে যায়। এক্ষেত্রেও তাই, শীতলকুচিতে যার নির্দেশে গুলি চলেছিল, এখন তিনি বিজেপিতে, তাই সেই
তদন্ত আর হবে না, আর কিছুই হবে না, দোষীরাও শাস্তি পাবে না, আর তাকেই পুরস্কার স্বরূপ বীরভূম জেলাতে প্রার্থীপদ দিয়েছে। যার নির্দেশে গুলি চলেছিল সেই যদি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির প্রতীক চিহ্ন নিয়ে মানুষের কাছে ভোট ভিক্ষা করতে বেরোয়, তাহলে এটা তো বলাই বাহুল্য যে পুরোপুরি বিজেপির নির্দেশেই সেদিনকের ঘটনাটা ঘটেছিল এবং সাধারণ মানুষ হিসেবে ভোটে তার প্রতিফলন পড়বে। হলো আমাদের ওয়াশিং মেশিন, যার নির্দেশে মানে গুলি হয়েছে সে এখন মানে বিজেপির প্রার্থী। বিজেপিতে গেলে সব অপরাধ মাফ হয়ে যায়, এই জন্য সে আজকে প্রার্থী। বীরভূম লোকসভা কেন্দ্রে যে বিজেপির প্রার্থী হয়েছে 2021 সালে শীতলকুচি যে ঘটনা, তখন তিনি তার এসপি ছিলেন এবং তখনকার যে দায়িত্ব, অর্থাৎ যে 5 জন মানুষ কেন হত্যা হয়েছিল সেই দায়িত্ব তাকেই নিতে হবে, কারণ তিনি এসপি। সেখানে 4 জন মাইনরিটি এবং 1 জন নমশূদ্র লোক মারা গিয়েছিলেন। এটা দুঃখজনক ঘটনা। আজ তার এগেনস্টে এখনও পর্যন্ত হাইকোর্টের কেস চলছে এবং সিআইডি তদন্ত চলছে। এরম একটা লোককে আমার মনে হয় উনি না দাঁড়ালেই ভালো করতেন। 350 জন গ্রামবাসী দা কাটারির মতো অস্ত্র নিয়ে ঘিরে ধরেছিল কেন্দ্রীয় সুরক্ষা কর্মীদের। একটা বন্দুক, ইনসাস রাইফেল ছিনতাই হলো না। একজনের গায়ে সেই ধারালো অস্ত্রের ক্ষত ছিল না, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর গুলিতে যারা মারা গেল 4 জন স্পট ডেড। রাইফেল ছিনতাইয়ের গল্পটা আজিজুল হকের তৃতীয় কেন্দ্রীয় কমিটির গল্পের মতো শোনাচ্ছে। এখানেই শেষ নয়, এই উত্তেজিত গ্রামবাসী নাকি ইভিএম লুট করার চেষ্টা চালাচ্ছিলেন, তাতেই নাকি ক্ষিপ্ত হয়ে ওঠে সুরক্ষা বাহিনী। তো ঘটনা যখন ঘটছে তখন ভোট শেষ হতে অনেক বাকি। ইভিএম বুথের মধ্যে সেখানে সিসিটিভি আছে, কেউ ঢোকার ফুটেজ কি আছে? নেই। কেউ বা অনেকে ঢুকে ইভিএম ছিনতাই করার চেষ্টা করছে এমন ছবি সিসিটিভিতে আসার কথা নেই। কেন নেই? আসলে আষাঢ়ে গপ্পের কোনো প্রমাণ থাকা সম্ভব নয়, এখানেও নেই। কিন্তু গুলি চালানোটা তো বাস্তব, আর রূঢ় বাস্তব 4 জনের মৃত্যু। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।